আমার শ্রেণীর দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আলোচনা। ইতিপূর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পাঠ আলোচনা করেছি। এখানে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পাঠ। অর্থাৎ দ্বিতীয় পাঠ বলতে এইখানে আমরা মূলত দুটো ইউনিট আলোচনা করব, দ্বিতীয় ইউনিট এবং তৃতীয় ইউনিট। প্রথম ইউনিটটা আমরা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি এবং সেই আলোচনাটা কেবলমাত্র অর্থাৎ সেই ইউনিটটা কেবলমাত্র কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করেছি। এবারে যে দুটো ইউনিট আমি এখানে আলোচনা করব, সেই দুটো ইউনিটের মধ্যে একটা ইউনিট হচ্ছে শ্রমিক আন্দোলন, আরেকটা ইউনিট হচ্ছে বামপন্থী আন্দোলন। দেখো ছকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার। দেখো, দ্বিতীয় ইউনিট হচ্ছে 20 শতকের ভারতের শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ, এবং তৃতীয় ইউনিট হচ্ছে 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই দুটো ইউনিট আমরা মূলত এখানে আলোচনা করব। এই দুটো ইউনিট দেখো একটু আলাদা কালার করে দেওয়া আছে। দেখো এই কালারটায় নিচের যে কালারটা রয়েছে সেইটা আমরা আলোচনা করব। তো দ্বিতীয় ইউনিটে মূলত 5টা সাব ইউনিট রয়েছে। 4টে জাতীয় আন্দোলন পর্বের 4টে সাব ইউনিট: বঙ্গভঙ্গ বিরোধী পর্বে শ্রমিক আন্দোলন, অসহযোগ পর্বে শ্রমিক আন্দোলন, আইন অমান্য পর্বে শ্রমিক আন্দোলন, ভারত ছাড়ো পর্বে শ্রমিক আন্দোলন, এবং আর রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এটা দ্বিতীয় ইউনিট। আর তৃতীয় ইউনিটটা হচ্ছে বামপন্থী আন্দোলন। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী রাজনীতির সঙ্গে শ্রমিক আন্দোলনের একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা যথেষ্ট নিবিড় সম্পর্ক ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব অর্থাৎ 1905 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল, সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব আলোচনা করব আমরা নিশ্চয়ই। কিন্তু সেই বঙ্গভঙ্গ বিরোধী পর্ব আলোচনা করার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শ্রমিক আন্দোলনের সূচনা। দেখো, এখানে শ্রমিক আন্দোলনের সূচনা 20 শতাব্দীতে হয়েছিল তা কিন্তু নয়। 1850 থেকে 1900 খ্রিস্টাব্দের সময়কালকে ভারতে মোটামুটি শ্রমিক আন্দোলনের সূচনাকাল হিসাবে ধরা হয়। এরপর 1890 খ্রিস্টাব্দ মহারাষ্ট্রের নারায়ণজী মেঘাজি লোখান্ডে, জ্যোতিরাও ফুলে এরা শ্রমিকদের নিয়ে বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন গঠন করেছিল। বোম্বাই মিলস হ্যান্ডস অ্যাসোসিয়েশন গঠন করেছিল। 1897 খ্রিস্টাব্দে রেল শ্রমিকদের ইউনিয়ন গঠিত হয়েছিল। এইটা শ্রমিক আন্দোলনের সূচনা পর্ব। এরপরে আমরা চলে যাব যেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিকদের যে ভূমিকা, অর্থাৎ বঙ্গভঙ্গ যেদিন হয়েছিল 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর, বঙ্গভঙ্গ আইনত লর্ড কার্জন ঘোষণা করেছিলেন যে সেদিনই কার্যকর। তো সেই দিনই কার্যকর হয়েছিল খাতায় কলমে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। সারা বাংলায় সেদিন কিন্তু শ্রমিক ধর্মঘট হয়েছিল। ভারত সরকারের কলকাতার ছাপাখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে ধর্মঘট করেছিল। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে শ্রমিকরা রেলওয়ে মেন্স ইউনিয়ন প্রতিষ্ঠা করে ধর্মঘট করেছিল। 1938 খ্রিস্টাব্দে এটা 1938 নয়, 1908 বোম্বেতে জাতীয় কংগ্রেস নেতা বাল গঙ্গাধর তিলক গ্রেপ্তার হলে শ্রমিকরা ধর্মঘট করেছিল। অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে বহু বিশিষ্ট নেতা ট্রেড ইউনিয়ন গঠন করে শ্রমিকদের সাহায্য করেছিলেন। ধর্মঘট তহবিল তৈরি হয়েছিল। এই পর্বে যে কয়েকজন নেতা এগিয়ে এসেছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে প্রভাত কুসুম রায়চৌধুরী, প্রেমতোষ বসু, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব কুমার ঘোষ, অর্থাৎ এই 4 জন নেতা এই পর্বে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই 4 জন নেতা এই পর্বে শ্রমিকদেরকে উজ্জীবিত করেছিলেন। শ্রমিকরা যাতে আরও সুসংগঠিত হতে পারে, শ্রমিকরা যাতে আরও সংঘবদ্ধভাবে আরও জোরদার আন্দোলন করতে পারে, তার জন্য এরা অংশগ্রহণ করেছিল। এই পর্বে 1905 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে হাওড়ার মার্টিন বার্ন কোম্পানি, এই মার্টিন বার্ন কোম্পানির 247 জন কেরানি এবং অক্টোবরে কলকাতায় ট্রাম কোম্পানির শ্রমিকরা ধর্মঘট করেছিল। অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব কুমার ঘোষের প্রেরণায় ইস্ট ইন্ডিয়া রেলওয়ের 950 জন গার্ড আন্দোলন করেছিল। বজবজের ক্লাইভ চটকলের শ্রমিকরা কলকাতা পুরসভার 2000 কুলি মেথর ধর্মঘটে সামিল হয়েছিল। 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরের দিন আন্দোলন হয়েছিল। বাংলার বিভিন্ন অঞ্চল জুড়ে শ্রমিকরা প্রতিবাদে নেমেছিল। চটকল, রেলওয়ে, ওয়ার্কশপ তারাও আন্দোলন করেছিল। 21 অক্টোবর ভারত সরকারের ছাপাখানার কর্মীরা আন্দোলন করেছিল। 1905 খ্রিস্টাব্দের
1906 খ্রিস্টাব্দের আগস্ট মাসে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় বজবজে ভারতীয় মিল শ্রমিক ইউনিয়ন গঠন করে আন্দোলনকে আরও শক্তিশালী করেছেন। মনোরঞ্জন গুহ ঠাকুর ও তার পত্রিকা নবশক্তি 1907 খ্রিস্টাব্দের নবশক্তি পত্রিকায় বাংলার শ্রমিকদের রাশিয়ার শ্রমিকদের থেকে শিক্ষা নিতে আবেদন জানানো হয়েছিল যে তারা যাতে রাশিয়ান শ্রমিকদের মতো দাবি আদায়ের জন্য স্বতঃস্ফূর্ত আন্দোলন করে বলা হয়েছিল। বঙ্গভঙ্গের সূত্রে তামিলনাড়ুর তুতিকোরিনে চিদাম্বরম পিল্লাই ও সুব্রহ্মণ্যম শিবের নেতৃত্বে 1907 খ্রিস্টাব্দে ধর্মঘট হয়েছিল। 1908 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে মারাঠি এবং কেশরী পত্রিকায় লেখার অপরাধে তিলককে 6 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল এবং তখনই কিন্তু তার প্রতিবাদে আমাদের দেশের বস্ত্র ব্যবসায়ীরা 10 দিন বাজার বন্ধ রেখেছিল। সেটা হচ্ছে বোম্বাইয়ের বস্ত্র ব্যবসায়ীরা 10 দিন বাজার বন্ধ রেখেছিল এবং বোম্বাইয়ের বস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপ বন্ধ হয়ে গেছিল। এটা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী পর্বের আন্দোলন। এরপর 1920 খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের কথা বলি। এই পর্বে মূলত 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় নভেম্বর বিপ্লব হয়েছিল। সেই নভেম্বর বিপ্লবের আদর্শে ভারতীয় শ্রমিকরা উৎসাহিত হয়েছিল। একদিকে গান্ধীজির উৎসাহ অনুপ্রেরণা, অপরদিকে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব, এই দুটো ঘটনাই আমাদের দেশের শ্রমিক আন্দোলনকে উজ্জীবিত করেছিল। 1918 খ্রিস্টাব্দে রাওলাট সত্যাগ্রহ, 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই ঘটনাগুলো পরপর শ্রমিক আন্দোলনকে আরও জঙ্গি রূপ দিতে সক্ষম হয়েছিল। সরকার শ্রমিক আন্দোলন মোকাবিলা করতে চেষ্টা করেছিল, প্রথমত দমন নীতির মাধ্যমে, তারপরে বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে, কিন্তু সরকারের এই পরিকল্পনা সব ক্ষেত্রে বাস্তবায়িত হয়নি। 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠিত হয়েছিল, যার সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এছাড়া AITUCর সঙ্গে যুক্ত ছিলেন দেওয়ান চমনলাল, যিনি এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তো লালা লাজপত রায়, দেওয়ান চমনলাল, বালগঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, বিঠল ভাই প্যাটেল, মোহাম্মদ আলী জিন্না, এরা কিন্তু এই পর্বে ভারতীয় শ্রমিকদেরকে উৎসাহিত করেছিলেন, বিভিন্নভাবে ভারতীয় শ্রমিকদেরকে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল খিলাফত আন্দোলনের কর্মীবৃন্দ, যারা খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এই আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল। বোম্বে, কানপুর, জামালপুর রেলওয়ে ওয়ার্কশপ, এই সমস্ত জায়গায় ধর্মঘট হয়েছিল। ইস্ট বেঙ্গল রেল, স্টিমার কোম্পানি, জামশেদপুরের টাটা স্টিল কোম্পানির শ্রমিকরা ধর্মঘট করেছিল। 1921 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কলকাতার ট্রাম কোম্পানির শ্রমিকরা তাদেরকে ছাঁটাই করলে তার প্রতিবাদে তারা আন্দোলন করতে শুরু করে। 1921 খ্রিস্টাব্দের নভেম্বরে কলকাতা বেলগাছিয়া ট্রাম ডিপোর শ্রমিকরা চটকল শ্রমিকদের সঙ্গে মিলিত হয়ে আন্দোলন করেছিল। এই পর্বে NM যোশী, অ্যানি বেসান্ত, জোসেফ বাপ্তিস্তা, ব্যোমকেশ চক্রবর্তী, প্রভাত কুসুম রায়চৌধুরী, হেমন্ত সরকার, এছাড়া শ্রমিক নেতা মৃণালকান্তি বসু, জিতেন্দ্রলাল ব্যানার্জি, এরা কিন্তু আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1931 খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন অফ লেবারের একটা কমিশন গঠিত হয়েছিল, রয়্যাল কমিশন অফ লেবার। এই কমিশনের সমীক্ষা থেকে জানা গেছিল যে 1921 খ্রিস্টাব্দে ভারতে 376টি শ্রমিক ধর্মঘট হয়েছিল। 1924-এ সেইটা বেড়ে 1924 থেকে 1927-এর মধ্যে প্রতি বছর গড়ে 130টি করে আন্দোলন শুরু হয়েছিল। 1921 খ্রিস্টাব্দে, অর্থাৎ সেখানে 1921 খ্রিস্টাব্দে ভারতে 376টি শ্রমিক ধর্মঘট হয়েছিল। পরবর্তী সময়ে সেই ধর্মঘটগুলো হয়তো তার পরিধি একটু কমেছিল, হয়তো বা তার সংখ্যা একটু কমেছিল, কিন্তু কন্টিনিউ করেছিল, অর্থাৎ প্রত্যেক বছর গড় একটা আন্দোলন চলছিল। AITUC প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন বা বিভিন্ন ধরনের কর্মসূচি গৃহীত হয়েছিল এবং শ্রমিকরা আরও বেশি সংগঠিতভাবে আন্দোলন করতে শুরু করেছিল। অসহযোগ আন্দোলনের পরে আইন অমান্য পর্বেও কিন্তু এই আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আইন অমান্য আন্দোলন পর্বে আমাদের দেশে যে শ্রমিক আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও গান্ধীজির একটা বড় ভূমিকা ছিল। কারণ আইন অমান্য আন্দোলন পর্বে আমাদের দেশে আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। 26 জানুয়ারি জাতীয় কংগ্রেস ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল, আর 4 ফেব্রুয়ারি বোম্বের 20,000 শ্রমিক আন্দোলন শুরু করেছিল। দাবি ছিল পূর্ণ স্বরাজ।
এক্ষেত্রে গান্ধীজির দাবি ছিল পূর্ণ স্বরাজ, শ্রমিকরা সেই ধর্মঘটেও সামিল হয়েছিল। ডান্ডি মার্চের দ্বারা ডান্ডি মার্চ করে লবণ সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজির নেতৃত্বে। মহারাষ্ট্রের সোলাপুরে বস্ত্র শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালন করেছিল। 7 থেকে 16 মে 1930 খ্রিস্টাব্দে সরকারি প্রশাসনকে অচল করে দিয়েছিল শ্রমিকরা। এক্ষেত্রে মিলিটারি নামানো হয়েছিল। ব্রিটিশরা মিলিটারি নামিয়ে শ্রীকৃষ্ণ সারদা, মালাপ্পা ধনেশেট্টি ও জগন্নাথ সিন্ধেকে গুলি করে হত্যা করেছিল। আদর্শগত কারণে শ্রমিক আন্দোলনের মধ্যে কিছুটা ভাঙন লক্ষ্য করা গেছিল, একদিকে সরকারি দমননীতি আর একদিকে আদর্শগত কারণ। 1931 খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন কিছুটা পিছিয়ে পড়েছিল, কারণ ওই বছর বিটি রণধীবে এবং সোমনাথ লাহিড়ী সহ বেশ কিছু কমিউনিস্টদের দিয়ে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল। ফলে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সাথে যুক্ত হওয়ায় শ্রমিক আন্দোলনের জোর একটু বেড়েছিল পরবর্তী সময়। 1935 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা আবার এক হয়েছিল এবং এআইটিউর সঙ্গে মিলিত হয়ে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল। জাতীয় আন্দোলনের একেবারে শেষ পর্ব ভারত ছাড়ো আন্দোলন। এই ভারত ছাড়ো পর্বে অর্থাৎ 1942 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে সারা দেশব্যাপী ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ করলেও শ্রমিক আন্দোলন কিন্তু খুব একটা সাকসেসফুলি লক্ষ্য করা যায়নি। তার কারণ ভারতীয় কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে যোগ দেয়নি। কমিউনিস্ট নেতারা শ্রমিকদের এই আন্দোলনে যোগ না দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই নির্দেশ অমান্য করে আমাদের দেশের শ্রমিকরা ভারত ছাড়ো আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, যদিও বা সেই সংখ্যাটা ছিল কিন্তু সীমিত। অর্থাৎ সংখ্যাটা কিন্তু বিরাট ছিল না বা আন্দোলন খুব একটা গুরুত্বপূর্ণ বা বিরাট আকার ধারণ করেনি। তথাপি বলা যেতে পারে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় আমাদের দেশে যে শ্রমিক আন্দোলন হয়েছিল সেখানে ব্যক্তিগত উদ্যোগে বা সমষ্টি ভাবনা ত্যাগ করে আমাদের দেশের শ্রমিকরা কিছুটা হলেও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। আর এই ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশের শ্রমিকদের মধ্যে হয়তো সংগঠিতভাবে উদ্দীপনা ছিল না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে দিল্লি, কানপুর, লখনৌ, বোম্বে, নাগপুর, জামশেদপুর, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এইসব জায়গায় কিন্তু আন্দোলন চলেছিল। দেখা গেছে টাটা কোম্পানির মতো কোম্পানি, আহমেদাবাদের বস্ত্র কল মানে টাটা কোম্পানির মতো কোম্পানিতেও কিন্তু সেদিন ধর্মঘট হয়েছে, টাটা আয়রন স্টিল কোম্পানিতে। আহমেদাবাদের বস্ত্র কলগুলির হাজার হাজার শ্রমিক ভারত ছাড়ো আন্দোলনের সমর্থনে আন্দোলন করেছে এবং আহমেদাবাদের বস্ত্রকলগুলিতে প্রায় 90 দিন ধরে টানা ধর্মঘট চলেছে। অর্থাৎ সুসংগঠিতভাবে কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে বা কমিউনিস্টের ব্যানারে শ্রমিক আন্দোলন না হলেও ব্যক্তিগত উদ্যোগে আমাদের দেশে কিন্তু শ্রমিক আন্দোলন হয়েছে। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এই ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কংগ্রেসের অভ্যন্তরে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু যে বামপন্থী ভাবাদর্শ তৈরি করেছিলেন, জাগ্রত করেছিলেন শ্রমিকদের মধ্যে, সেই বামপন্থী ভাবাদর্শকে কাজে লাগিয়ে সেই নেতাজির বন্ধু হেমন্ত সরকার, কাজী নজরুল ইসলাম, শামসুদ্দিন হোসেন, মুজফ্ফর আহমেদ এরা তৈরি করেছেন লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1925 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1926 খ্রিস্টাব্দে এই দলের নতুন নাম হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অব বেঙ্গল। আর 1927 খ্রিস্টাব্দে এস.এ. ডাঙ্গে, মুজফ্ফর আহমেদ, পি.সি. যোশী, মোহন সিং জোশ এরা গঠন করেছিলেন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত এবং জয়েন্ট সেক্রেটারি হেমন্ত সরকার, মুজফ্ফর আহমেদ। বাংলায় প্রথম গঠিত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির জনপ্রিয় সম্পাদক মুজফ্ফর আহমেদের আহ্বানে এই দলে যোগ দিয়েছিলেন ধরণী গোস্বামী, গোপেন চক্রবর্তী। বাংলার যে শ্রমিক কৃষক দল সেই দলের মুখপত্র ছিল লাঙ্গল। কাজী নজরুল ইসলাম যার সম্পাদক ছিলেন। গণবাণী পত্রিকা সম্পাদক ছিলেন মুজফ্ফর আহমেদ। অন্যান্য প্রদেশে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়েছিল, তারাও কাজ করতে শুরু করেছিল। পাঞ্জাব শাখার সম্পাদক ছিলেন মোহন সিং জোশ, বোম্বে শাখার সম্পাদক
এস মিরাজকর, তাদের পত্রিকা ছিল ক্রান্তি। উত্তরপ্রদেশের সম্পাদক ছিলেন পিসি যোশী, পত্রিকা ছিল অসন্তিকারী। লাহোর শাখার মুখপত্র কীর্তি কিষান ও ইনকিলাব, লাহোর শাখার সম্পাদক ছিলেন গোলাম হোসেন। 1928 খ্রিস্টাব্দে ডিসেম্বরে কলকাতায় এক সম্মেলনে এই সবগুলো শাখাকে একত্রিত করে, অর্থাৎ বাংলা, বোম্বাই, পাঞ্জাব, লাহোর সমস্ত শাখাকে একত্রিত করে আর.এস. নিম্বরকারের নেতৃত্বে সভাপতিত্বে অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। আর.এস. নিম্বকার এর নেতৃত্বে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল কংগ্রেসের মধ্যে বামপন্থী শক্তিরূপে কাজ করা, শ্রমিক কৃষকদের মধ্যে চেতনা ঐক্যবোধ জাগ্রত করা এবং সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করে দেশে পূর্ণ স্বাধীনতার লক্ষ্য প্রতিষ্ঠা করা, সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্ট তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব তৈরি করা, আন্দোলন করে তোলা এবং শ্রমিকদের মধ্যে শ্রেণী সচেতন ভাবনা তৈরি করা। 1927 থেকে 29 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির উদ্যোগে আমাদের দেশের মূলত শিল্প শহরগুলিতে ধর্মঘট এবং সংগ্রামী শ্রমিক আন্দোলন তৈরি হয়েছিল। এই পর্বে লিলুয়া খড়গপুরে শ্রমিক ধর্মঘট হয়েছিল, বোম্বের সুতোকল এবং গিরিনি কামগড় ইউনিয়নে ধর্মঘট হয়েছিল, মাদ্রাজে বার্মা অয়েল কোম্পানি, বাংলার চটকল শিল্প, কাগজ শিল্প ধর্মঘট শুরু হয়েছিল। শহুরে মধ্যবিত্ত কমিউনিস্ট নেতারা এই দলের হয়ে শ্রমিক আন্দোলনের মাধ্যমে কমিউনিস্ট আদর্শ প্রচার করেছিলেন। একদিকে শুধুমাত্র শ্রমিক নয়, এই পর্বে শ্রমিক আন্দোলনের প্রভাব কৃষকদের মধ্যেও কিন্তু প্রবেশ করেছিল। তবে আমাদের দেশে কৃষক আন্দোলন যে ধারায় পরিচালিত হয়েছিল, শ্রমিক আন্দোলন তার চাইতে অনেক বেশি শক্তিশালী ধারায় পরিচালিত হয়েছিল। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ইউনিটের আলোচনা, অর্থাৎ বিংশ শতকের ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সম্পর্ক। এবার আর একটা ইউনিট আছে, সেই ইউনিটটা আমরা আলোচনা করব, তৃতীয় ইউনিট যেটা আছে। তৃতীয় ইউনিটটা কী ছিল? তৃতীয় ইউনিটটা ছিল 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথমে বলি বামপন্থার সূচনা কীভাবে হয়েছিল। দেখো, রাজনীতির ক্ষেত্রে বামপন্থা যে ধারণা, এই ধারণা মূলত তৈরি হয়েছিল 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব থেকে। তবে ভারতীয় রাজনীতিতে বামপন্থী বলতে আমরা মোটামুটি যেটা বুঝি সেটা হচ্ছে কমিউনিস্ট দল এবং তার সহযোগী যে দলগুলো, তাদের কথাই আমরা বুঝি। তাদের যে আদর্শ, তাদের যে চিন্তাধারা, তাদের যে কর্মপদ্ধতি, সেটাই হচ্ছে বামপন্থা। এবারে এই বামপন্থী আন্দোলনের বেশ কতগুলো ধারা ছিল, সেই ধারাগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। একটা হচ্ছে 1920 থেকে 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত একটা ধারা, 1925 থেকে 29 খ্রিস্টাব্দ পর্যন্ত আরেকটি ধারা, 1929 থেকে 34, 1934 থেকে 1939, 1939 থেকে 1945 আর 1945 থেকে 47, অর্থাৎ ভারতের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত এই কতকগুলো ধারা নিয়ে আমরা মূলত আলোচনাটা করব। 1920 থেকে 25 এই পর্বে আমাদের দেশে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের উদ্যোগে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, তার আগে 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। 1921 খ্রিস্টাব্দ থেকে আমাদের দেশে কমিউনিস্ট প্রভাব আসতে শুরু করেছিল। ব্রিটিশরা তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করেছে, যে মামলাগুলোকে বলা হয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা। অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত 1925 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কানপুরে সিঙ্গারাভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে নেতৃত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল ভারতে। 1925 থেকে 29 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বে যে বামপন্থী আন্দোলন, সেখানে মূলত বামপন্থীরা শ্রমিক কৃষকদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে আন্দোলন তৈরি করেছিল এবং শ্রমিক কৃষকদের মধ্যে তাদের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি সাইমন কমিশন 1927 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন আমাদের দেশে এসেছিল। সেই সাইমন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল, তৈরি হয়েছিল ট্রেড ইউনিয়ন, এবং এই ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে শুরু করেছিল। 1929 থেকে 1934 পর্ব, এই পর্ব মূলত আমাদের দেশে আইন অমান্য আন্দোলনের পর্ব 1930 থেকে। তার আগে 1929-এ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল।
মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে যখন বামপন্থীরা ক্রমবর্ধমানভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছে, বামপন্থীদের এই ব্রিটিশ বিরোধী কার্যকলাপে শঙ্কিত হয়ে 1929 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে, যার মধ্যে এই 33 জনের মধ্যে 3 জন বিদেশি কমিউনিস্ট নেতা ছিলেন, যেমন লেস্টার হ্যাচিনসন, বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপ স্প্র্যাট, এই 3 জন ছিলেন। এই 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা অভিযোগে একটা মামলা তৈরি হয়েছিল। 4 বছর এই মামলাটা চলেছিল, তারপর তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়েছিল। এই মামলায় যারা অভিযুক্ত হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন নেতা, যেমন আমরা বলবো যে এস এ ডাঙ্গে, মিরাজ কর, গঙ্গাধর অধিকারী, ধরণী গোস্বামী, গোপী চক্রবর্তী, শিবনাথ ব্যানার্জি, মুজাফফর আহমেদ, কাজী নজরুল ইসলাম, বেঞ্জামিন ব্র্যাডলির কথা আগেই বলেছি, পিসি যোশী, এই সমস্ত কমিউনিস্ট নেতারা মিরাট ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এই মামলার রায়ে ভারতীয় কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। কংগ্রেস, ইয়ং ওয়ার্কার্স লীগ, 12টি ট্রেড ইউনিয়নকে সরকার নিষিদ্ধ করেছিল। ব্রিটিশ পার্লামেন্টে এই মামলা সম্পর্কে একটা খুব সুন্দর মন্তব্য পোষণ করা হয়েছিল, যেটাকে বলেছে জুডিশিয়াল স্ক্যান্ডেল। জুডিশিয়াল স্ক্যান্ডেল বলা হয় মিরাট ষড়যন্ত্র মামলাকে। 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ আইন অমান্য পর্বে এই আন্দোলনে আমরা যদি বামপন্থী আন্দোলনকারীদের মধ্যে দেখি, কারণ 1933 খ্রিস্টাব্দে এই মামলার রায় বেরিয়েছিল বললাম, কিন্তু তারও মধ্যে 1930 থেকে 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রমিক আন্দোলনের গতি একটু স্তিমিত হয়ে গেছিল, কারণ বামপন্থীরা দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু ধীরে ধীরে বামপন্থীরা আবার শক্তিশালী হতে শুরু করেছিল। 1935 খ্রিস্টাব্দের থেকে তাদের শক্তি কিন্তু ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছিল। 1935 থেকে 1939 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি আবারও শক্তিশালী হয়েছিল। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়েছিল। ব্রিটিশ সরকার ভারতীয় কমিউনিস্ট পার্টি এবং তার শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ করলে তার দলের সদস্যরা, অর্থাৎ ওই সমস্ত বামপন্থী সদস্যরা সমাজতান্ত্রিক দলে প্রবেশ করেছিল, কংগ্রেসের মধ্যে প্রবেশ করে গেছিল এবং ধীরে 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 কমিউনিস্ট ভাবনাকে ধীরে ধীরে জনপ্রিয় করতে শুরু করেছিল। তবে এই পর্বে আন্দোলন প্রকাশ্যভাবে না হলেও এই পর্বে কিন্তু কমিউনিস্ট ভাবধারা যথেষ্ট পরিমাণে সক্রিয় ছিল। 1936 খ্রিস্টাব্দে বামপন্থীদের উদ্যোগে সারা ভারত কিষাণ সভা, স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে যে সারা ভারত কিষাণ সভা তৈরি হয়েছিল, সেটা কিন্তু এই পর্বেই হয়েছিল, সেটা কমিউনিস্টদের নেতৃত্বে হয়েছিল। পরবর্তী পর্ব ছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ যে পর্বটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্ব। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বামপন্থীরা ইংল্যান্ড বিরোধী অবস্থান নিয়েছিল, কিন্তু 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার জার্মানির রাশিয়া আক্রমণ ঘটনার ফলশ্রুতি হিসাবে তারা জার্মান বিরোধী হয়ে ওঠে। আবার ভারত ছাড়ো আন্দোলনের সময় বামপন্থীরা এই আন্দোলনেরও বিরোধিতা করেন, কারণ এই আন্দোলনটা ছিল ব্রিটিশ বিরোধী আর ব্রিটিশরা ছিল রাশিয়ার সপক্ষে, রাশিয়ার বন্ধু, মিত্র শক্তি। সে কারণে রুশ অনুপ্রেরণায় বামপন্থীরা ব্রিটিশ বিরোধিতা করতে পারেনি, আদর্শগত প্রশ্নে বাধা ছিল, এই কারণে তারা কিন্তু অংশগ্রহণ করেনি। আমি আগেই বলেছিলাম, যদিও বা বামপন্থীদের প্রকাশ্য সহযোগিতা না থাকলেও কিন্তু আমাদের দেশের শ্রমিক আন্দোলন এই পর্বে শক্তিশালী হয়েছিল এবং সেক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু বামপন্থী নেতা ভারত ছাড়ো আন্দোলনে ভূমিকা পালন করেছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা। শেষ পর্ব আলোচনা করব 1945 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। 1945 খ্রিস্টাব্দে জার্মানি পরাজিত হয়, ভারতীয় কমিউনিস্টরা ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে পুনরায়, কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে আর ভারতীয় কমিউনিস্টদের কোনো দায়বদ্ধতাই ছিল না। ফলশ্রুতি হিসাবে কমিউনিস্টরা পুনরায় শক্তিশালী হয়। 1946-47 খ্রিস্টাব্দে তারা রশিদ আলী দিবস পালন করে, নৌবিদ্রোহকে সমর্থন করে। আমাদের দেশে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, নৌবিদ্রোহ 1946 খ্রিস্টাব্দে হয়েছিল, আর রশিদ আলীর 7 বছরের সশ্রম কারাদণ্ডকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে কমিউনিস্টদের প্রভাব প্রতিপত্তিকে লক্ষ্য করা গেছিল। আমরা এই পর্বে কমিউনিস্ট আন্দোলন বা বামপন্থী আন্দোলন সম্পর্কে আরেকজন ব্যক্তি সম্পর্কে একটু না বললে নয়, তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়।
বঙ্গ সন্তান মানবেন্দ্রনাথ রায়, যিনি তাসখন্দে গিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছেন। আসলে মানবেন্দ্রনাথ রায়, যার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বিভিন্ন ছদ্মনাম নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। প্রথম পর্বে বাঘা যতীনের অনুগামী হিসাবে তিনি জার্মানিতে গেছিলেন, সি মার্টিন এই ছদ্মনামে। জার্মানির বাভেরিয়ায় তিনি গেছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে গেছিলেন সান ফ্রান্সিসকো ও মেক্সিকো। 1924 খ্রিস্টাব্দে কানপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন। 1930 খ্রিস্টাব্দে ডক্টর মামুদ ছদ্মনামে ভারতে ফিরে আসছিলেন। 1920-তে রাশিয়ার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে রাশিয়ার তাসখন্দে প্রতিষ্ঠা করেছিলেন। 1931 থেকে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জেলে ছিলেন, কানপুরের জেলে। এম.এন. রায় রাশিয়ায় অনুষ্ঠিত 1930 খ্রিস্টাব্দে তৃতীয় আন্তর্জাতিক থার্ড ইন্টারন্যাশনাল নামে যে কমিউনিস্ট সম্মেলন হয়েছিল, ভারতে ফিরে এসে নতুন দল গঠনের কথা তিনি ভেবেছিলেন। বামপন্থী দলগুলোকে শক্তিশালী করেছিলেন। 1939 খ্রিস্টাব্দে গঠন করেছিলেন কংগ্রেস র্যাডিক্যাল লীগ, বামপন্থী নেতাদেরকে নিয়ে। কিন্তু গান্ধীবাদী নেতাদের বিরোধিতায় এই লীগ স্থায়ী হয়নি। অবশেষে কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন এবং 1940 খ্রিস্টাব্দে রেডিক্যাল ডেমোক্রেটিক দল ও রেডিক্যাল হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সমর্থন করেছিল। তো এই মানবেন্দ্রনাথ রায় ভারতবর্ষের বামপন্থী আন্দোলনে যিনি প্রবাদ প্রতিম পুরুষ, ভারতবর্ষের বামপন্থী আন্দোলনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা, তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইন্ডিয়া ইন ট্রানজিশন, এবং তারই নেতৃত্ব এবং তারই অনুপ্রেরণায় আমাদের দেশের বামপন্থী আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়েছিল এবং সেই বামপন্থী আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও তারা ভূমিকা পালন করেছিল। এবং স্বাধীনতা আন্দোলনের পর্বে বামপন্থীদের যে ভূমিকা ছিল, সে ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে তাদের সক্রিয় সমর্থন যদিও বা ছিল না, বা ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে দ্বিমত লক্ষ্য করা গেছিল, তবুও বলা যেতে পারে স্বাধীনতা আন্দোলনে শ্রমিক কৃষকের পাশাপাশি বামপন্থীদেরও ভূমিকা ছিল। আমাদের আলোচনা এই পর্যন্ত। এই অধ্যায়ে আমরা দুটো পার্টে আলোচনা করলাম এই অধ্যায়টাকে। প্রথম পার্টটা আমরা শুধুমাত্র কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছি, আর দ্বিতীয় পার্টটা শ্রমিক এবং বামপন্থীদেরকে নিয়ে আলোচনা করেছি। আমি বারবার যে কথাটা বলি সেই কথাটা আবারও বলছি, যে এই ভিডিওগুলো তোমাদের কেবলমাত্র কনসেপ্ট তৈরি করে দেবে বা পুরো অধ্যায়টা সম্পর্কে একটু ধারণা তৈরি করার ভিডিও। ফলশ্রুতি হিসাবে বারবার এগুলোকে দেখবে, বারবার দেখলে দেখবে এই ভিডিওগুলো তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়টা যেটা একটু কঠিন, এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে। সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি।